মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটা কাজ করলে না কেন? কি কাজ? কোন চুলোয় ঘুরতে গেল কিচ্ছুটি না জানিয়ে একটা কিছু লিখিয়ে নিলে না কেন? কাশিতে কত লোক আসে যায়, কিন্তু আমার সরোজুর মতো এত রূপ তো কারো দেখিনি। এত রূপ আর জগতে নেই। এ কথার উত্তর কি তুমি জানো না? তুমি দেবতা, কত উপরে তুমি, কত মহৎ। আর আমি, সে তুমি আজও জানো না? তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারি। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। রেঙ্গুনে চাকরি ছেড়ে দেশে ফিরে শরৎচন্দ্র লেখালেখিকেই জীবনের একমাত্র পথ হিসেবে বেছে নেন। 1916 সাল তার সাহিত্য জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যার ফসল উপন্যাস চন্দ্রনাথ। সামাজিক বাধা ভেঙে চন্দ্রনাথ ও সরজুর প্রেমের পথ চলার গল্পই এই উপন্যাসের মূল সুর। চন্দ্রনাথ মুখোপাধ্যায় বড় বংশের ছেলে। সুপুরুষ তরুণ এই যুবকের টাকা কড়ির কোনো অভাব কোনো কালেই ছিল না। একদিন দুপুরে বিশ্বনাথ ও মা অন্নপূর্ণার কাশীধামে চন্দ্রনাথ যখন ট্রেন থেকে নামল, তখন তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে কত বড় বংশের ছেলে। কেননা তার সঙ্গে কেবলমাত্র একখানি ক্যাম্বিসের ব্যাগ, সঙ্গে একটা চাকর পর্যন্তও নেই। কাশীতে মুখোপাধ্যায় বংশের বহুকালের পাণ্ডা এক বাঙালি, তার নাম হরিদয়াল ঘোষাল। হরিদয়াল বেশ বড় পাণ্ডা। বাড়িতে তিনি একটি বিশুদ্ধ অতিথিশালা করেছেন। বাঙালি টোলায় হরিদয়ালকে সবাই এক নামে চেনে, সম্মান করে। চন্দ্রনাথ একটিমাত্র ক্যাম্বিসের ব্যাগ হাতে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নয়। আগে কয়েকবার সে বাবার সঙ্গে এখানে এসেছিল। হরিদয়ালও তাকে বিলক্ষণ চিনতেন। হঠাৎ তার এভাবে কোনো আগাম খবর ছাড়া আসাতে তিনি একটু অবাক হলেন, তবে মুখে কিছু বললেন না। উপরের একটা ঘর চন্দ্রনাথের জন্য নির্দিষ্ট হল, এবং এটাও স্থির হল যে চন্দ্রনাথের যতদিন ইচ্ছে সে এখানেই থাকবে। চন্দ্রনাথ হরিদয়ালকে কেবল জানালো যে তার বাবা সদ্য মারা গিয়েছেন। তখন হরিদয়াল নিজের মতো করে একটা ব্যাখ্যা করে নিলেন যে চন্দ্রনাথ কেন হঠাৎ এসে পড়েছে। চন্দ্রনাথ বড় একটা বেরোয় না। দশাশ্বমেধ ঘাট বা বাবা বিশ্বনাথের মন্দির কিছুতেই তার তেমন টান নেই। সে চুপচাপ তার ঘরেই পড়ে থাকে। এই ঘরের একটা জানালা দিয়ে বাড়ির একতলায় ভিতরের হেঁসেলের কিছুটা অংশ দেখা যায়। চন্দ্রনাথ তার ঘরের জানালা দিয়ে খুব আগ্রহ নিয়ে এইদিকে চেয়ে থাকে। রান্নাবান্না কিভাবে হচ্ছে তা দেখাই যে তার আগ্রহ তা নয়, তবে যিনি রাঁধছেন তাকে দেখতে চন্দ্রনাথের বড় ভালো লাগে। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানা যেন দুঃখের আগুনে দগ্ধ হয়ে গেছে। যৌবন আছে কি গিয়েছে সেও যেন আর চোখে পড়তে চায় না। তিনি আপন মনে নিজের কাজ করে যান। কাছে কেবল একটি সদ্য কিশোরী মেয়ে রান্নার জোগাড় করে দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত চোখে তাই দেখে। কিছুদিন বামনি ঠাকরুন চন্দ্রনাথের সামনে বেরোলেন না, খাবার ধরে দিয়ে সরে যেতেন, কিন্তু ক্রমশ বার হতে লাগলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাতে এক জায়গায় বেশি দিন ধরে থাকলে একটা আত্মীয়তার ভাব এসে পড়ে। তখন তিনি মায়ের মতো কাছে বসে চন্দ্রনাথকে খাওয়াতে বসতেন। নিজের মায়ের কথা চন্দ্রনাথের মনে পড়ে না। ছেলেবেলায় মাকে হারিয়েছিল চন্দ্রনাথ। বাবার কাছেই সে বড় হয়েছিল। বাবা সে জায়গা কত পূর্ণ রেখেছিলেন সত্যি, কিন্তু এরকম কোমল স্নেহ সেখানে ছিল না।
বাবার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়েছিল শুধু তাই যে পূর্ণ হয়ে আসতে লাগলো তা নয়, অভিনব এই বিধবা অনাত্মীয়ের কাছে পড়ে পাওয়া মায়ের স্নেহের ছোঁয়া তাকে অভিভূত করে ফেলতে লাগল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞেস করল, আপনার নিজের বলতে কেউ নেই বলেই তো জানি, কিন্তু ইনি কে? ইনি বামুন ঠাকরুন। কোনো আত্মীয়? না। তবে এদের কোথায় পেলেন? সে অনেক কথা, তবে কম কথায় বলছি ভায়া। প্রায় 3 বছর হলো ইনি স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে তীর্থ করতে আসেন। এখানেই ওর স্বামীর মৃত্যু হয়। দেশেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যাবেন। তারপর যেভাবে ওর দিন কাটছে সে তো দেখছো। আপনি পেলেন কি করে? সে ভারী দুঃখের কথা চন্দ্রনাথ। মণিকর্ণিকা ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। কোথায় বাড়ি জানেন কি? ঠিক জানি না, নবদ্বীপের কাছে কোনো একটা গ্রামে। দিন 2 পরে খেতে বসে চন্দ্রনাথ বামুন ঠাকরুনের মুখের দিকে চেয়ে হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকরুনের মুখখানি বিবর্ণ হয়ে গেল। এ প্রশ্নের কারণ তিনি বুঝলেন, কিন্তু যেন শুনতে পাননি। এইভাবে তাড়াতাড়ি দাঁড়িয়ে বললেন, যাই দুধ আনি গে। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাববার জন্য তিনি একেবারে হেঁসেলে এসে উপস্থিত হলেন। সেখানে তার মেয়ে সরজু হাতা করে দুধ ঢালছিল। মায়ের ফ্যাকাশে আতঙ্কিত মুখ সে লক্ষ্য করল না। মা মেয়ের মুখের দিকে একবার চাইলেন, দুধের বাটি হাতে নিয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, হে অন্তর্যামী, হে মহাদেব, তুমি আমাকে ক্ষমা করো। তারপর দুধের বাটি এনে কাছে রেখে বসলে চন্দ্রনাথ আবার সেই প্রশ্ন করল। আপনারা কোন শ্রেণী? একটি একটি করে সমস্ত কথা জেনে নিয়ে চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করল, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই। চন্দ্রনাথ কিছুক্ষণ মুখ নিচু করে কিছু একটা ভেবে বলল, আপনার একটি মেয়ে আছে, তার বিয়ে কি করে দেবেন? বামুন ঠাকরুন দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে ধীরে ধীরে বললেন, বিশ্বেশ্বর জানেন, বাবা বিশ্বনাথের পায়েই সব সঁপে দিয়েছি। খাওয়া প্রায় শেষ হয়ে এলো। চন্দ্রনাথ মুখ তুলে চেয়ে বলল, ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি। হরিদয়াল বলেন খুব শান্তশিষ্ট, দেখতে সুশ্রী কি? আমি মায়ের চোখকে তো বিশ্বাস নেই বাবা, তবে সরজু বোধহয় কুৎসিত নয়। মুখে বিনয় দেখালেন বামুন ঠাকরুন, কিন্তু মনে মনে বললেন, কাশিতে কত লোক আসে যায়, কিন্তু আমার সরজুর মতো এত রূপ তো কারো দেখিনি। এর 3-4 দিন পরে একদিন সকালে চন্দ্রনাথ 2 চোখ ভরে সরজুকে দেখে নিল। তার মনে হল এত রূপ আর জগতে নেই। রান্নাঘরে বসে সরজু তরকারি কুটছিল। সেখানে আর কেউ ছিল না। মা গঙ্গা স্নানে গিয়েছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর সন্ধানে বার হয়েছিলেন। চন্দ্রনাথ কাছে এসে দাঁড়াল, ডাকল, সরজু। সরজু চমকে গেল। তাকিয়ে চন্দ্রনাথকে দেখে জড়সড় হয়ে বলল, আজ্ঞে। তুমি রাঁধতে পারো? পারি। কি রাঁধতে শিখেছ? সরজু চুপ করে রইল, কেননা উত্তর দিতে হলে তাকে অনেক কথা বলতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝতে পারল, তাই অন্য প্রশ্ন করল, তোমার মা ও তুমি দুজনেই এখানে কাজ করো? করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাইনে। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সরজু চুপ করে রইল। মনে করো আমি যদি খেতে দিই তাহলে আমারও কাজ করবে? মাকে জিজ্ঞাসা করব। বেশ, তাই করো। সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরের সঙ্গে কথা বলতে বসল। বামুন ঠাকরুন ও সরজু আড়ালে থাকলেও
হেঁসেল থেকে তারা দুজনের সব কথাই শুনতে পাচ্ছিল স্বচ্ছন্দে। কি হয়েছে বলো তো চন্দ্রনাথ? সেই ছেলেবেলা থেকে মুখুজ্জে মশাইয়ের সঙ্গে এতবার এসেছো তুমি, তাই জানতে চাইছি। সংসারে কি কিছু? চন্দ্রনাথ বুদ্ধিমান পুরুষ, সেও ভাবছিল একটু খোলসা করে তার সব কথা এখনই বলার সেরা সময়। সে সংসারের সব কথাই খুলে বলল। চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক আগের দিন কি একটা কথা নিয়ে আপন কাকা মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে তার বড় রকমের কথা কাটাকাটি হয়ে গেল। তার ফলে পরদিন মণিশঙ্কর উপস্থিত থেকে তার দাদার পারলৌকিক সমস্ত কাজের দেখভাল করলেন, কিন্তু এক বিন্দু খাবার ছুঁয়ে দেখলেন না, কিংবা নিজের বাড়ির কাউকে স্পর্শ করতেও দিলেন না। ব্যাপারটা একেবারেই চন্দ্রনাথের নজর এড়িয়ে যায়নি। ব্রাহ্মণ ভোজনের শেষে চন্দ্রনাথ হাত জোড় করে কাকার সামনে গিয়ে দাঁড়াল। কাকা, দোষ করি অপরাধ করি আপনি আমার বাবারই সমান। আমি আপনার ছেলের মতো, এবারের মতো ক্ষমা করে দিন। বাবা, তোমরা কলকাতায় থেকে বিএমএ পাশ করে বিদ্বান বুদ্ধিমান হয়েছো। আমরা কিন্তু সেকালের মূর্খ। আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না। এই দেখো না কেন, শাস্ত্রেই বলেছে যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রের এই কথাটির সঙ্গে আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের কোনো সম্বন্ধ না থাকলেও মণিশঙ্কর ঠারে ঠোরে নিজের মনের কথা বলতে চাইলেন। বুদ্ধিমান চন্দ্রনাথ তা চট করে বুঝে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, খুড়োর সঙ্গে আর আমি কোনো সম্বন্ধ রাখব না। তার বাবা বেঁচে থাকতেও দুই ভাইয়ের মধ্যে গলাগলি ভাব ছিল না, কিন্তু একসঙ্গে খাওয়া বসাটা বজায় ছিল। এখন সেটাই বন্ধ হল। চন্দ্রনাথের বাবা যথেষ্ট সম্পত্তি ও টাকা কড়ি রেখে গিয়েছেন, কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই। শুধু এক মামা ও দ্বিতীয় পক্ষের মামি, তাঁদেরও ছেলেপুলে নেই। সমস্ত বাড়ি যখন ফাঁকা ঠেকল, চন্দ্রনাথ তখন বাড়ির গোমস্তাকে ডেকে বলল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য ঘুরতে বেরোচ্ছি। আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনই দেখবেন। আমার ফিরে আসতে কিছুদিন লাগবে। চন্দ্রনাথের বেড়াতে যাবার খবর পেয়ে মামা ব্রজকিশোর আপত্তি জানিয়ে বললেন, বাবা চন্দ্রনাথ, বলছি যে এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই, তোমার মন খারাপ হয়ে আছে, এ সময় বাড়িতে থাকাই উচিত। চন্দ্রনাথ মামার পরামর্শ শুনল না। বিষয় সম্পত্তির সমস্ত ভার সরকার মহাশয়ের ওপর দিয়ে এবং বসত বাড়ির ভার ব্রজকিশোরের ওপর দিয়ে সে অতি সামান্য মালপত্র নিয়ে খুবই মামুলিভাবে ঘুরতে বেরোল। বড়লোকের ছেলে হলেও যাবার সময় একজন চাকর পর্যন্তও সঙ্গে নিল না। ব্রজকিশোরকে আড়ালে ডেকে তার স্ত্রী হরকালী বলল, একটা কাজ করলে না কেন? কি কাজ? কোন চুলোয় ঘুরতে গেল কিচ্ছুটি না জানিয়ে একটা কিছু লিখিয়ে নিলে না কেন? মানুষের কপাল কখন কি হয় সে কি বলা যায়? মামি খেয়াল করেনি তার ঘরের দিকেই চন্দ্রনাথ সেই সময়ই আসছিল। মামির কথার অনেকটাই তার কানে আসছিল। ফলে চন্দ্রনাথ থমকে দাঁড়িয়ে বারান্দার অন্ধকারে গা ঢাকা দিয়ে সব কথা শুনতে লাগল। না না, কিছুই বলা যায় না। যদি বিদেশে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায় তখন তুমি দাঁড়াবে কোথায় শুনি? হ্যাঁ, স্ত্রীর কথায় শিউরে উঠে ব্রজকিশোর কানে আঙুল দিয়ে জিভ কেটে বললেন, ছি 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 ছি, এমন কথা বলছো কি করে হরকালী? আরে আরে সে যে আমাদের ছেলেরই মতো। শোনো, এমন কথা তুমি আর মুখে এনো না। চন্দ্রনাথ শূন্য বাড়ির অন্দরমহলটিকে স্পষ্ট করে চিনে ফেলল। তাতে তার বাড়ি থেকে বেরোনোর দ্বিধাটুকুও আর রইল না। এক বছর চন্দ্রনাথ নানা জায়গায় একা একা ঘুরে বেড়াল। তারপর গয়ায় এসে স্বর্গীয় পিতার বাৎসরিক পিণ্ডদান করল, কিন্তু তারপরেও তার বাড়ি ফিরে যাবার ইচ্ছে হল না। মনে করল, কিছুদিন কাশিতে কাটাই, তারপরে যা হয় করব। হরিদয়ালকে এখানে এসে এতদিন থেকে যাওয়ার সব কথা জানিয়ে চন্দ্রনাথ বলল, এবার বাড়ি ফিরতে চাই।
তবে আর একা ফিরব না। বুঝেছি, এবার তুমি একটি সংসার করতে চাও। তা তুমি তাই আমাদের সরজু মায়ের কথা ভাবছো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এখন আপনাদের অনুমতি পেলেই। হরিদয়াল আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সরজু ও তার মাকে আশ্রয় দেবার পর তো অনেকটা সময় চলে গেছে। বাচ্চা মেয়েটার প্রতি হরিদয়ালেরও স্নেহ ভালোবাসা কম নয়। তার যদি চন্দ্রনাথের মতো সম্ভ্রান্ত পরিবারের পাত্র জোটে, তাকে সৌভাগ্য বলেই মনে হয় হরিদয়ালের। কাজেই মত দিতে দেরি করলেন না। হরিদয়াল এবং বামন ঠাকরুনের মত পাওয়ার পরে চন্দ্রনাথ বাড়িতে সরকার মহাশয়কে চিঠি লিখল। আমি কাশীতে আছি, এখানে এই মাসের মধ্যেই বিয়ে করিব স্থির করেছি। মাতুল মহাশয়কে এ কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ, অলংকার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে শীঘ্র আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সরজুকে বিয়ে করল। তারপর বাড়ি যাবার সময় এলো। সরজু কেঁদে বলল, মায়ের কি হবে? আমাদের সঙ্গে যাবেন। কথাটা বামুন ঠাকরুনের কানে গেল। তিনি কন্যা সরজুকে আড়ালে ডেকে বললেন, সরজু, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না। যতদিন বাঁচবো কাশি ছেড়ে কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয়, তাহলে আবার দেখা হতে পারে। মায়ের কথা শুনে সরজু কাঁদতে লাগল। মা তার মুখে আঁচল দিয়ে কান্না আড়াল করলেন এবং গম্ভীর হয়ে বললেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? মায়ের এমন কথায় কান্না আরো বেড়ে গেল যেন। মেয়ে মায়ের কোলের ভিতর মুখ লুকিয়ে ডাকল, জানি কষ্ট হবে, তা হোক। মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি। মা। চন্দ্রনাথ অনুরোধ করলেও তিনি কথাই বললেন, কাশি ছেড়ে আমি আর কোথাও যেতে পারবো না। একান্ত যদি অন্যত্র না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতে বাস করুন। হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং আমার দুঃসময় আমায় ঠাঁই দিয়েছিলেন। আমিও তাকে বাবার মতো ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করতে পারবো না। চন্দ্রনাথ বুঝল দুঃখিনীর আত্মসম্ভ্রম বোধ আছে। সাধ করে তিনি কারো দয়ার পাত্রী হবেন না। কাজেই তখন শুধু সরজুকে নিয়ে চন্দ্রনাথ বাড়ি ফিরে এলো। এখানে এসে সরজু দেখল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব। তার অবাক হওয়ার আর শেষ রইল না। সে মনে মনে ভাবল, কত দয়া, আমাকে কতটা করুণা করেছেন তিনি। চন্দ্রনাথ এক সময় ঘরে এসে বালিকা বধূকে আদর করে বলল, বাড়িঘর সব দেখলে? মনে ধরেছে তো? সরজু অত্যন্ত কুণ্ঠিত হয়ে আঁচলে মুখ লুকিয়ে মাথা নাড়ল। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝতে চায়নি, উত্তরের মধ্য দিয়ে কণ্ঠস্বর শুনতে চেয়েছিল। তাই দুহাতে সরজুর মুখখানা তুলে ধরে বলল, কি বলো, মনে ধরেছে তো? লজ্জায় সরজুর মুখ লাল হয়ে গেল, কিন্তু স্বামীর বারবার প্রশ্নে কোনো রকমে সে বলে ফেলল, সব তোমার? হ্যাঁ, সব তোমার। চন্দ্রনাথের মামি হরকালীর মনে আর একটুও সুখ রইল না। ভগবান তাকে কি বিড়ম্বনার মধ্যে ফেলে দিলেন। এ সংসারটা কারো কাছে কাঁটা ছড়ানো বনের মতো মনে হয়। তাদের চেষ্টা করে এখানে একটা পথের খোঁজ করতে হয়। কেউ পথ পায়, কেউ পায় না। অনেকদিন থেকে হরকালীও এই সংসারের বাগানে সুখে শান্তিতে গিন্নিপনা করার একটা সংক্ষিপ্ত পথ খুঁজছিল। চন্দ্রনাথের বাবার মৃত্যুতে একটা সুরাহাও হয়েছিল, কিন্তু এই হঠাৎ বিয়ে, বৌমা সরজু, চন্দ্রনাথের অতিরিক্ত প্রেম ও আদিক্ষেতা তার এই পাওয়ার পথের মুখটা একেবারে যেন পাথর দিয়ে গেঁথে দিল। হরকালীর একটি বছর পাঁচেকের বঞ্ঝি
বাপের বাড়িতে বড় হয়ে আজ 10 বছরের হয়েছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনে সুখ শান্তি শেষ হতে বসেছিল। অবশ্য আজও সেই গৃহিণী, তার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সরজু তারই মুখ চেয়ে থাকে। কোনো অসন্তোষ বা অভিমান সরজুর ব্যবহারে কখনো বের হয় না। দেখলে মনে হয় সে এই পরিবারের একটি সামান্য কেউ যেন। হরকালীর স্বামী এইটুকু দেখেই খুশি হয়ে যেই বলতে যান, বৌমা আমার যেন। চুপ করো তো। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে সেটাই ভালো হতো। ব্রজকিশোর মুখ কালি করে উঠে যান। তারপর কত দিন কেটে গেছে। সরজু বড় হয়েছে। স্বামীকে সে কত যত্ন করতে শিখেছে। চন্দ্রনাথ বুঝতে পারে যে সে কথা বলার আগেই সরজু তার মনের কথা বুঝে নেয়। কিন্তু সে যদি শুধু দাসী হতো, তাহলে সমস্ত বিশ্ব খুঁজেও চন্দ্রনাথ এমন আরেকটি দাসী পেতেন না। কিন্তু শুধু দাসীর জন্যই কেউ বিয়ে করে না। স্ত্রীর কাছে আরও কিছুর আশা রাখে। মনে হয় দাসীর আচরণের সঙ্গে স্ত্রীর আচরণ সবটা মিলে না গেলেই ভালো হয়। সরজুর ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু আমার সঙ্গে এই বিবাহিত জীবনের নিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন সে গড়ে তুলতে পারল না। তাই এমন মিলনে এত যত্ন আদরেও দুজনের মধ্যে একটা দূরত্ব, একটা আড়াল কিছুতেই সরতে চাইল না। একদিন সে সরজুকে হঠাৎ বলল, তুমি এত ভয় ভয় থাকো কেন? আমি কি কোনো খারাপ ব্যবহার করি? চন্দ্রনাথের কথা শুনে মুখে কোনো উত্তর না দিলেও সরজু মনে মনে ভাবল, এ কথার উত্তর কি তুমি জানো না? তুমি দেবতা, কত উপরে তুমি, কত মহৎ। আর আমি, সে তুমি আজও জানো না? তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারি। তার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। তাই ভালোবাসা মাথা ঠেলে উপরে উঠতে পারে না। নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের গভীরে লুকিয়ে বইতে থাকে, বেরিয়ে আসতে পারে না। তেমনি বইতে লাগল। কিন্তু চন্দ্রনাথ তার সন্ধান পেল না। কিন্তু আজ হঠাৎ উজ্জ্বল প্রদীপের আলোয় যখন সে দেখতে পেল সরজুর পদ্মের মতো ডাগর চোখ দুটোতে জল ছাপিয়ে উঠেছে, তখন কাতর হয়ে হঠাৎ তাকে সে কাছে টেনে নিল। তার বুকের ওপর সরজুর মুখ লুটিয়ে পড়ল। চন্দ্রনাথ বলল, থাক, ওসব কথায় আর কাজ নেই। দুই হাতে স্ত্রীর মুখ তুলে ধরল চন্দ্রনাথ। চোখের বন্ধ পাতার ওপর সরজু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করল। একবার চেয়ে দেখো দেখি। সরজুর চোখের পাতা দুটি আকুলভাবে পরস্পরকে জড়িয়ে ধরল। সে কিছুতেই চোখ তুলে চাইতে পারল না। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রনাথ বলল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সরজু। কিন্তু পারলে ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার মতো কিচ্ছু নেই। বুকে শুয়ে আছো, ভিতরের কথাটা কি শুনতে পাও না? তাই বড় দুঃখ হয় সরজু, আমাকে তুমি বুঝতেই পারলে না। তবু সরজু কথা বলতে পারল না। শুধু মনে মনে স্বামীর পায়ে প্রণাম করে বলল, আমি তোমার এই পায়ে আশ্রিতা দাসী। দাসীকে চিরদিন দাসীর মতোই থাকতে দিও। হরকালীর যৌবন প্রায় শেষ হতে চলল। কিন্তু সরজু সবে যৌবনের দরজায় এসে পৌঁছেছে। তবু তার আশা অবধি দুজনের মনে মনে যুদ্ধ বেঁধেছে। প্রাণপণ করেও হরকালী জয়ী হতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখে হরকালী মনে মনে অবাক হয়। বাইরের লোকে একথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সরজু ডিক্রি পেয়েছে, কিন্তু তা জারি করেনি। নিজের ডিক্রি নিজে তামাদি করে বিজিত অংশ তাকেই সে ফিরিয়ে দিয়েছে। এবং এখানেই
হরকালীর একেবারে হার হয়েছে। হরকালী বুঝতে পারে সরজু বোবা কিংবা হাবা নয়। অনেকগুলো শক্ত কথারও সে এমন মুখ নামিয়ে ভিজে বেড়ালটি হয়ে উত্তর দিতে পারে যে আমি তো একেবারে হতভম্ব হয়ে যাই। কিন্তু না পারলাম এই মেয়েটার সঙ্গে সন্ধি করতে, না পারলাম তাকে জয় করতে। আজ হবেই মেয়ে বাপু, কেন পারলাম না কে জানে। মেয়েটার কোনো হেলদোল নেই গা, মিটমিটে। সরজু যদি ঝগড়ুটে মুখরা হতো, স্বার্থপর নির্দয় হতো, তাহলেও হরকালী হয়তো পথ খুঁজে পেত। কিন্তু সরজু নিজে থেকে এতখানি করুণা তাকে দিয়ে রেখেছে যে হরকালী যে কারুর কাছে একটু কাঁদুনি গিয়ে সহানুভূতি করবে তার জায়গা অবধি নেই। সরজু মনে মনে সম্পূর্ণ বুঝতে পারে যে এবাড়ির সেই সর্বময় কর্ত্রী, হরকালী কেউ না। তাই বাইরে সে নিজেকে খুব ছোট সাজিয়ে হরকালীকেই সর্বময় কর্ত্রী করেছে। এতেই হরকালী আরও ঈর্ষায় জ্বলে পুড়ে মরে। শুধু একটি জায়গা সরজু একেবারে নিজের জন্য রেখেছিল, এখানে হরকালী কিছুতেই ঢুকতে পারে না। স্বামীর চারপাশে সে এমন একটি সূক্ষ্ম দাগ টেনে রেখেছে যে তার ভিতরে ঢুকতে না পারলে আর কেউ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটতে পারবে না। এই দাগের বাইরে হরকালী যা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসবার অধিকার তার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোন মায়ামন্ত্রে তার দাঁত নখের সমস্ত বিষ হরণ করে নিয়েছে। এমনি করে দীর্ঘ 6 বছর কাটল। এখন সরজুর যৌবনে জোয়ার এসেছে, তার দিক থেকে চোখ ফেরানো যায় না। বয়সের সম্মান জ্ঞানটা যেমন পুরুষের মধ্যে আছে, মেয়েদের মধ্যে তেমন নেই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, 10, 20, 30, 40, 50, 60। 30 বছরের একজন যুবক 20 বছরের একজন যুবকের প্রতি মুরব্বিয়ানার চোখে চেয়ে দেখতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তারা বিয়ের আগে পর্যন্ত বড় বোন, বৌদি, মা, পিসিমা অথবা ঠাকুমার কাছ থেকে অল্প স্বল্প উমেদারি করে নারী জীবনে যা কিছু অল্প বিস্তর শেখবার আছে শিখে নেয়। তারপরেই একেবারে ফার্স্ট ক্লাস কামরায় চড়ে বসে। তখন 16 থেকে 56 পর্যন্ত তারা সমবয়সী। জায়গা ভেদে হয়তো কোথাও এ নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনই। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কীয়া ঠানদিদি হরিবালার জীবনে এমনটি দেখতে পাওয়া গিয়েছিল। সেদিন বিকেলে পশ্চিম দিকের জানালা খুলে দিয়ে সরজু আকাশের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়েছিল। হরিবালা এক থালা মিষ্টি এবং একগাছি মোটা জুঁইয়ের মালা হাতে নিয়ে একেবারে সরজুর কাছে এসে উপস্থিত হলেন। মালাগাছাটি তাকে পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার সই হলে। বলো দেখি, সই? সরজু একটু মিইয়ে গেল এই হঠাৎ আতিশয্যে, তবুও অল্প হেসে বলল, বেশ। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। একে আদরি বলো আর আবদারি বলো, সরজুর জীবনে ঠিক এমনটি আগে ঘটেনি। তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলিয়ে নিতে পারল না। এক মুহূর্তে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরে সই বলে ডাকতে তার লজ্জা করতে লাগল। কিন্তু হরিবালা যে ছাড়ে না, এতে অস্বাভাবিকতা যে কিছু থাকতে পারে হরিবালার তা ধারণা নেই। তাই সরজুর মুখ থেকে প্রিয় সম্বোধনটির দেরি দেখে একটু গম্ভীরভাবে মুখ করুণ করে বললেন, আমার মালা ফিরিয়ে দাও, আমি আর কোথাও যাই। সরজু হরিবালার কথায় একটু অস্বস্তিতে পড়েছিল ঠিকই, কিন্তু বিব্রত হয়নি। একটু হেসে মৃদুস্বরে বলল, সইয়ের সন্ধানে নাকি? সরজু কথা বলায় ঠানদিদি একটুখানি স্থির থেকে বললেন, এই যে বেশ কথা কও দিকিনি, তবে যে লোকে বলে ওদের বউ বোবা। তা শোনো, এ গায়ে তোমার একটিও সাথী নেই। বড় লোকের বাড়ি বলেও বটে, আর তোমার মামির বচনের গুণেও বটে। কেউ তোমার কাছে আসে না,
আমি জানি, সেই জন্য আমি আসব। আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলবে না, তাই আজ থেকে সই পাতালুম। আর বুড়ো হয়েছি বটে, কিন্তু হরি নামের মালা নিয়েও সারা দিনটা কাটাতে পারি না। আমি কিন্তু রোজ আসব। বেশ তো, রোজ আসবেন। আসবেন কিলা? বলো সই, তুমি রোজ এসো। তুই বলতে পারবি নে না? রক্ষা করো ঠান দিদি, গলায় ছুরি দিলেও তা পারবো না। তা না হয় নাই বলিস, তুমি কিন্তু বলতেই হবে। বল সই, তুমি রোজ আসবে। হরিবালাকে আটকানো যাবে না বুঝে সরজু চোখ নিচু করে সলজ্জ হেসে বলল, সই, তুমি রোজ এসো। এতক্ষণে হরিবালার যেন একটা দুর্ভাবনা কেটে গেল। তিনি বললেন, আসব। পরদিন থেকে হরিবালা প্রায়ই আসেন। শত কাজ থাকলেও একবার হাজিরা দিয়ে যান। ক্রমশ পাতানো সম্বন্ধ গাঢ় হয়ে এলো। সময়ে সরজুও ভুলল যে হরিবালা তার সমবয়সী নন, কিংবা এই গলায় গলায় মেশামেশি সকলের কাছে তেমন সুন্দর দেখতে হয় না। এই অন্তরঙ্গতা হরকালীর কেমন লাগতো বলতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগল। বউয়ের সঙ্গে এ বিষয়ে প্রায়ই তার কথাবার্তা হতো। ঠান দিদির এই গায়ে পড়া মিতালিতে চন্দ্রনাথ বেশ মজা পেত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করত। সমস্ত হৃদয় জুড়ে ভালোবাসা না থাকলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করত, সকলের ভাগ্যে এরকম স্ত্রী জোটে না। কারো বা স্ত্রী দাসী, কারো বা বন্ধু, কারো বা প্রভু। আমার ভাগ্যে যদি একটি পুণ্যবতী, পবিত্র, সাধ্বী এবং স্নেহময় দাসী মিলেছে, তো আমি অসুখী হয়ে কি পাব? তার উপর একটা কথা প্রায়ই আমার মনে হয়, সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী। ছেলেবেলাটা তার বড় দুঃখেই কেটেছে। অভাগিনী দুঃখী মায়ের মেয়ে, হয়তো হয়তো সারা জীবনটা দুঃখেই কাটাতো। হয়তোবা এতদিনে কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়ে চোখের জলে ভাসত। না হয় দাসীগিরি করতে গিয়ে কত অত্যাচার সহ্য করত। এত বেশি রূপ যৌবন নিয়ে নরকের পথ কি আর দূরে থাকে? তাহলে এই কথাটা মনে হলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলে ধরে জিজ্ঞাসা করত, আচ্ছা সরজু, আমি যদি তোমাকে না দেখতুম, যদি বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সরজু জবাব দিত না। ভয়ে স্বামীর বুকের কাছে সরে আসত। চন্দ্রনাথ সস্নেহে তার মাথার ওপর হাত রাখত, যেন সাহস দিয়ে মনে মনে বলতো, ভয় কি? সরজু আরও কাছে সরে আসত। এসব কথায় সত্যি সে বড় ভয় পেত। চন্দ্রনাথ তা বুঝতে পেরেই যেন তাকে বুকের কাছে টেনে নিয়ে বলতো, তা নয় সরজু, তা নয়। তুমি দুঃখীর ঘরে গিয়ে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমিই আমার জন্ম জন্মান্তরে সোহাগিনী বউ। তুমি সংসারের যে কোনো জায়গায় বসে টান দিলেও আমাকে যেতেই হতো। তোমার আকর্ষণেই যে আমি কাশী গিয়েছিলাম সরজু। এই সময় তার হৃদয়ের ভেতর দিয়ে যে ভাবের স্রোত বয়ে যেত, সরজুর সমস্ত স্নেহ, প্রেম, যত্ন, ভক্তি এক করলেও বোধহয় তার তুলনা হতো না। কিন্তু তা সত্ত্বেও দুঃখীকে দয়া করে যে গর্ব, যে তৃপ্তি, যা ছোট্ট সরজুকে বিয়ে করার সময় চন্দ্রনাথের অন্তরে বেশ একটা আত্মপ্রসাদের ভাব এনে দিয়েছিল, এখনো শত চেষ্টাতেও চন্দ্রনাথ তা সম্পূর্ণ উপড়ে ফেলতে পারেনি। চন্দ্রনাথের অন্তরে বেশ একটা আত্মপ্রসাদের ভাব এনে দিয়েছিল, তাই যখনই সেটা মাথা তুলে উঠতে চায়, তখনই চন্দ্রনাথ সরজুকে বুকে চেপে ধরে বারবার বলতে থাকে, আমি বড় আশ্চর্য হই সরজু, যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজও তোমার চিনতে দেরি হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলাম। তুমি আমার। কত যুগ, কত কল্প, কত জন্ম জন্ম ধরে আমার।
কি জানি কেন আলাদা হয়েছিলাম, আবার এক হয়ে মিলতে এসেছি। সরজু বুকের মধ্যে মুখ লুকিয়ে মৃদু কণ্ঠে বলে, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? অতিরিক্ত উৎসাহে চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলে ধরে বলে, পেরেছ? তবে কেন এত ভয়ে ভয়ে থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করি নে। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে ভালোবাসি সরজু। সরজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো, কেন ভয় পাও? সরজু আর উত্তর দিতে পারে না। মনে মনে বলে, স্বামীকে স্পর্শ করে আমি মিথ্যে কথা কি করে মুখে আনবো? কি করে বলবো যে ভয় করি না? সত্যি যে আমার বড় ভয়। সে যে কত সত্যি, কত বড় ভয়, তা আমি ছাড়া আর কে জানে? তা কথাটা কি বলছিলাম? চন্দ্রনাথ হরিবালার আগমনে বেশ মজা পেত। সরজু একটি সখী পেয়েছে, দুটো মনের কথা বলবার লোক জুটেছে। এটাই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার অপেক্ষা করে বসে রইল। আকাশে মেঘ করে টিপটিপ বৃষ্টি পড়ছিল। হরিবালা এলেন না। সরজু মনে করল, জল পড়ছে তাই এলেন না। এখন বেলা যায় যায়, সমস্ত দিনটা একা কেটেছে। হরিকালীও আজ বাড়ি নেই। সরজু তখন সাহসে ভর করে ধীরে ধীরে স্বামীর পড়বার ঘরে এসে ঢুকল। বিশেষ প্রয়োজন না থাকলে এ ঘরটিতে কেউ ঢুকত না, সরজুও না। চন্দ্রনাথ বই থেকে মুখ তুলে বলল, আজ বুঝি তোমার সই আসেনি? না। তাই বুঝি আমাকে মনে পড়েছে? সরজু একটু হাসল। ভাবটা এই যে মনে সবসময়ই পড়ে, কিন্তু সাহসে কুলোয় না। সরজু বলল, জলের জন্য বোধহয় আসতে পারেনি। বোধহয় তা নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে। বিয়ে হবে শিগগিরই। তারই আয়োজনে ঠান দিদি বোধহয় মেতেছেন। হয়তো। দুঃখ হয় যে আমরা একেবারে পর হয়ে গেছি। মামিমা কোথায়? তিনিও বোধহয় সেখানে। চন্দ্রনাথ চুপ করে কি ভাবতে লাগল। সরজু ধীরে ধীরে কাছে এসে একপাশে বসে পড়ে বলল, কি ভাবছ বলো না। চন্দ্রনাথ আর একবার হাসবার চেষ্টা করে সরজুর হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে আস্তে আস্তে বলল, বিশেষ কিছু নয় সরজু। ভাবছিলাম নির্মলার বিয়ে, কাকা কিন্তু আমাকে একবারও খবরটা দিলেন না, অথচ মামিমাকেও ডেকে নিয়ে গেলেন। আমরা দুজনেই শুধু পর। তার স্বরে একটু কাতরতা ছিল। সরজু তা লক্ষ্য করে বলল, আমাকে পায়ে জায়গা দিয়েই তুমি আরো পর হয়ে গেছ। না হলে বোধহয় এতদিনে মিল হতে পারত। মিল হয়ে কাজ নেই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার মস্ত সুখ হতো, সে মনে হয় না। আমি বেশ আছি। যখন বিয়ে করেছিলাম তখন যদি কাকার মত নিতে হতো তাহলে কি হতো? এমন তো মনে হয় না যে তোমাকে কখনো পেতুম। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে, না হয় বংশ নিয়ে। যেমন করি হোক এই বিয়ে ভেঙে যেত। ভিতরে ভিতরে সরজু শিউরে উঠল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করছিল, তাই তার মুখ দেখতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানা তার হাতের মধ্যে ধরা ছিল, সেই হাতখানা কেঁপে উঠে সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করে দিল। চন্দ্রনাথ হেসে বলল, এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি? কি জানি, আমার মতো শয়ে শয়ে দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সরজুর নরম হাতখানায় সস্নেহে একটু চাপ দিয়ে বলল, তা জানি নে, আমার দাসী একটি, তার অভাবের কথাই ভাবতে পারি।
শত শতের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবো। পরদিন হরিবালা এলেন, কিন্তু মুখের ভাবটা একটু আলাদা। ফস করে গলা ধরে সই সই বলে তিনি ব্যস্ত করলেন না, কিংবা বিনতি খেলবার জন্য তাস আনতেও বারবার সাধাসিধি পিড়াপিড়ি করলেন না। পাংশু মুখে চুপ করে বসে রইলেন। সইয়ের কাল দেখা পাইনি যে বড়। হ্যাঁ রে দিদি, কাল বড় কাজ ছিল। ও বাড়িতে নির্মলার বিয়ে। তা শুনেছি। সব ঠিক হলো কি? সই, একটা কথা সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তাহলেই জিজ্ঞাসা করি, না হলে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। হরিবালার কথার ধরনে সরজু চিন্তিত হল। বলল, সত্যি বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? হরিবালাকে সই বললেও সম্পর্কে সে ঠান দিদি। তার কাছে এই কথা শুনে সরজু একটু লজ্জিত হল। বলল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একেবারে বড় বেশি ভালোবাসে কিনা। বড় বেশি কিনা কেমন করে জানবো? সত্যি জানিস নে? না। সত্যি সরজু তা জানত না। হরিবালা যেন বড় বিমর্ষ হয়ে পড়লেন। মাথা নেড়ে বললেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে? এইখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গম্ভীর শঙ্কা লুকিয়েছিল। সরজু তা বুঝে নিজেও শঙ্কিত হল। কিন্তু ভয় কিসের? আর একদিন শুনিস। তারপর হরিবালা তার চিবুকে হাত দিয়ে মৃদু স্বরে বললেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই, এতদিন কি ঘাস কাটছিলি? সরজু হেসে ফেলল। সরজুর প্রেম কথাকে একটু দাঁড় করিয়ে রেখে আমার সঙ্গে ফিরে চলুন কাশীতে, হরিদয়াল ঘোষালের বাড়িতে। অনেক বছর সরজুর মা সুলোচনার খবর নেওয়া হয়নি। অনেক দিন তো নয়, অনেক বছর। তখনও কথাটা প্রকাশ হয়নি। ব্যাপারটা হরিদয়াল ঘোষালের সন্দেহের মধ্যেই লুকোনো ছিল। ভদ্রলোকের মতো দেখতে একজন, অথচ জামা কাপড়ে খুবই হতদরিদ্র অবস্থা। এমন একটি লোক আজ 2-3 দিন ধরেই সরজুর মা অর্থাৎ বামন ঠাকরুন সুলোচনার সঙ্গে গোপনে কথা বলতে আসছিল। সুলোচনা ভাবত হরিদয়াল তা জানতে পারছে না, কিন্তু তিনি জানতে পেরেছিলেন। আজ দুপুরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুড়ো ঘরে বসে শতরঞ্জ খেলছিলেন। এমন সময় ভিতরের উঠোনে একটা গোলযোগ উঠল। কে যেন মৃদু গলায় কাতর হয়ে দয়া ভিক্ষা চাইছে, এবং অন্যজন কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করছে এবং ভয় দেখাচ্ছে। একজন স্ত্রীলোক আর অপরজন পুরুষ। দয়াল ঠাকুর বললেন, খুড়ো, বাড়িতে কিসের গোলমাল হয়? কিস্তি সামলাও দেখি বাবাজি। আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটল। ভিতরের গোলমাল ক্রমশ বাড়ছে দেখে দয়াল ঠাকুর উঠে দাঁড়ালেন। খুড়ো, একটু বসো, আমি দেখে আসি। খুড়ো তার কোঁচর টিপে এক হাতে ধরে বললেন, এবার যে দাবা চাপা গেল। দয়াল ঠাকুর আবার বসে পড়লেন, কিন্তু গোলমাল কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠে পড়লেন। উঠোনে বেরিয়ে এসে দেখলেন সুলোচনা 2 হাতে সেই লোকটার পা জড়িয়ে আছে এবং সে বারবার চাপা কণ্ঠে বলছে, আমার কথা রাখো, না হলে যা বলছি তাই করব। আমায় ক্ষমা করো, তুমি একবার সর্বনাশ করেছো, যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না। তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে, 2000 টাকা দিতে পারে না? আমি তো টাকা পেলেই চলে যাব। তুমি মাতাল, অসৎ চরিত্র। 2000 টাকায় তোমার কতদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। আমি কিছুতেই তোমায় টাকা দেব না।
হ্যাঁ, আমি মদ ছেড়ে দেব, ব্যবসা করব, আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসবো না। সুলোচনা সে কথার উত্তর না দিয়ে মাটিতে মাথা খুঁড়ে হাত জোড় করে বলল, দয়া করো, টাকার জন্য আমি সরজুকে অনুরোধ করতে পারবো না। দয়াল ঠাকুর যে কাছে এসে দাঁড়িয়েছেন তা কেউই দেখেনি, তাই এসব কথা জোরে জোরেই হচ্ছিল। দয়াল ঠাকুর এইবার কাছে এসে দাঁড়ালেন। হঠাৎ দুজনেই চমকে গেল। দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার কাছে এসে বললেন, তুমি কার অনুমতিতে বাড়ির ভেতরে ঢুকেছো? লোকটা প্রথমে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। তারপর যখন বুঝল কাজটা তেমন আইনসঙ্গত হয়নি, তখন সরে পড়বার চেষ্টা করল। কঠিন মুঠিতে হরিদয়াল তার হাত ধরে চেঁচিয়ে আবার বললেন, কার অনুমতিতে? পালাবার উপায় নেই দেখে এইবার লোকটা সাহস সঞ্চয় করে বলল, সুলোচনার কাছে এসেছি। তার মুখে তীব্র মদের গন্ধ, আর তার সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের নোংরা ছায়া ছড়িয়ে পড়েছে। দয়াল ঠাকুর ঘৃণায় ঠোঁট কুঁচকে সেই রকম কর্কশ গলায় বললেন, সুলোচনা, ভেতরে যাও, যাও। আমার কথা। কোনো কথা নয়, ভেতরে যেতে বলছি, এই মুহূর্তে যাও। আর এই যে একটা ভদ্র বাড়িতে ঢুকে পড়ে মুখের ওপর বলছো সুলোচনার কাছে এসেছি। এত দূর এসেছো দেখতে পাচ্ছি, কিন্তু কার হুকুমে? হুকুম আবার কি? হ্যাঁ, লোকটার মুখের ভাব পরিবর্তিত হলো। হঠাৎ যেন তার মনে হলো প্রশ্নকর্তার ওপর তার জোর আছে এবং এ বাড়ির ওপরেও কিঞ্চিত দাবি আছে। দয়াল ঠাকুর এরকম উত্তরে অসম্ভব চটে উঠলেন। চেঁচিয়ে বললেন, বেটা মাতাল, জানো তোমাকে এখনই জেলে দিতে পারি। জানি বই কি। হ্যাঁ, এবার দয়াল ঠাকুর প্রায় মারতে গেলেন, সঙ্গে চেঁচিয়ে বলতে লাগলেন, জানো বই কি, চল বেটা, এখনই তোকে পুলিশে দেব। লোকটা একটু হেসে এরকম ভাব দেখালো যেন পুলিশের কাছে যেতে তার বিশেষ আপত্তি নেই। বলল, এখনই দেবে? এখনই। কথাটা দয়াল ঠাকুর একটা ধাক্কা দিয়ে বললেন। লোকটা ধাক্কা সামলে স্থির হয়ে গম্ভীরভাবে বলল, ঠাকুর, একেবারে অত বিক্রম প্রকাশ করো না। পুলিশে দেবে কি থানায় দেবে, একটু ভেবে চিনতে দিও। আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি, জানো। এ কথা শুনে দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন। বেটা পাজি, আজ আমার 40 বছর কাশিবাস হলো, এখন তুমি কাশি ছাড়া করবে? তিনি ভেবেছিলেন লোকটা তাকে গুন্ডার ভয় দেখাচ্ছে। অনেকে এ কথায় হয়তো ভয় পেত, কিন্তু এই দীর্ঘকালের কাশিবাসে দয়াল ঠাকুরের এ ভয় হচ্ছিল না। বেটা, আমার কাছে গুন্ডাগিরি? আরে দূর, গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়, তার থেকে অনেক বড় কিছু। পুলিশে নিয়ে চলো, সেখানেই সব কথা খুলে বলবো না হয়। কি খুলে বলবে? কোন কথা বলো? যা জানি, যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ পাবে না, যাতে সমস্ত দেশের লোক শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। শুধু তাই নয়, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে, এই 3 বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেচেছ, সকলেরই জাত গেছে। সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পেলেন। ভয়ের সঠিক কারণ বুঝে ওঠার আগেই উদ্ধত কণ্ঠস্বর নরম হয়ে এলো। তবু বললেন, আমি লোকের জাত মেরেছি? ঠিক তাই, আর প্রমাণ করবার ভারও আমার। কথাটা কি ভেঙে বলো দেখি বাপু। একাই শুনবে নাকি 2-10 জন লোক ডাকবে? আমি বলি 2-4 জন লোক ডাকো, 2-4 জন পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো। কিছু একটা বিপদ আন্দাজ করে দয়াল ঠাকুর তার হাত ধরে বললেন, রাগ করো না বাপু, আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি, কিছু মনে করো না। এসো, ঘরে চলো। দুইজনে একটা ঘরে এসে বসলে দয়াল ঠাকুর বললেন, তারপর বলো তো দেখি কি ব্যাপার। সুলোচনা, যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয়, তাকে কোথায় পেলেন? এইখানেই পেয়েছি, দুঃখীর কন্যা, তাই আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন, এ কথা আমি বলছি না, কিন্তু সে কি জাত
তার অনুসন্ধান করেছেন কি? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধাচারিণী, তার হাতে খেতে দোষ কি? ব্রাহ্মণ কন্যা, বিধবা, এ কথা সত্যি। কিন্তু কেউ যদি কুল ত্যাগ করে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে? শুদ্ধাচারিণী? শুনুন, যে বামনির কুলের ঠিক নেই, চরিত্রের ঠিক নেই, তাকে দুম করে ঘরে তোলা যায় নাকি তার হাতে খাওয়া যায়? শিব শিব, তা কি খাওয়া যায়? তবেই বুঝুন, 15-16 বছর আগে সুলোচনা 3 বছরের একটি মেয়ে নিয়ে ঘর ছাড়ে, এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের এবং আর 5 জনের সর্বনাশ করেছেন। প্রমাণ? প্রমাণ আছে বই কি। তার জন্য ভাববেন না। যার সঙ্গে কুল ত্যাগ করেন সেই সুলোচনার অসীম প্রেমিক রাখাল ভট্টাচ এখনো বেঁচে আছেন। দয়াল লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। মনে হলো যেন এরই নাম রাখাল। বললেন, তুমি কি ব্রাহ্মণ? লোকটা নোংরা চাদরের ভিতর থেকে আরো মলিন একটা তেল চিটে পইতে বার করে আরো নোংরা একটা হাসি হেসে বলল, না 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 না, গোয়ালা। দয়াল এবার একটুখানি সরে বসে বললেন, তোমাকে দেখে তো চামার বলে মনে হয়েছিল। যাই হোক, নমস্কার। দয়ালের কথার খোঁচা খেয়েও সেই লোকটি কিন্তু রাগ করলেন না। বলল, নমস্কার। আপনার অনুমান মিথ্যা নয়। আমাকে চামার বলাও চলে, মুসলমান খ্রিস্টান বলাও চলে। আমি জাত মানি নে, আমি পরমহংস। তুমি একটা পাষণ্ড। সে কথা আমাকে স্মরণ করিয়ে দেবার প্রয়োজন দেখছি না, কেননা এর আগে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম, কি হয়েছি তা এখনো বুঝি। তো আমি রাখাল দাস। দয়ালের মুখটা অপরিসীম রাগে রক্তবর্ণ হয়ে উঠল। কোনো মতে মনের ভাব দমন করে তিনি বললেন, এখন কি করতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? আগে না, তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে। আমি অত নরাধম নই। প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটাও হজম করলেন। তারপর বললেন, তবে কি চাও? আবার এসেছো কেন? টাকা চাই, দারুণ অর্থাভাব। তাই আপাতত এসেছি। 1000-2 পেলেই নিঃশব্দে চলে যাব, সেটাই জানাতে এসেছি। এত টাকা তোমায় কে দেবে? যার গরজ। আপনি দেবেন, সুলোচনার জামাই দেবে, সে বড় লোক। দয়াল তার স্পর্ধা দেখে মনে মনে স্তম্ভিত হয়ে গেলেন। কিন্তু সে যে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাও বুঝলেন। বললেন, বাপু, আমি গরিব, অত টাকা কখনো চোখে দেখিনি। তবে সুলোচনার জামাই দিতে পারে সে কথা ঠিক, কিন্তু সে দেবে না। তাকে চেনো না। ভয় দেখিয়ে তার কাছ থেকে 2000 তো ঢের দূরের কথা, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান লোক তা টের পেয়েছি, কিন্তু সে আরো বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি দেখো, এ খাটবে না। রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চেয়ে থেকে মৃদু হাসল। হ্যাঁ, সে ভাবনা আমার। দেখা যাক, যত্নে কৃত্যে যদি। থাক থাক বাবা, দেব ভাষাটাকে আরো অপবিত্র করো না। যে আজ্ঞে। কিন্তু আর তো বুঝতে পারছি নে। বলি, তার ঠিকানাটা কি? সুলোচনাকেই জিজ্ঞাসা করো না বাপু। সে বলবে না, কিন্তু আপনি বলবেন। যদি না বলি? নিশ্চয়ই বলবেন। আর না বললে কি করব তা তো আগেই বলেছি। দয়ালের মুখ শুকল। তিনি বললেন, আমি তো তোমার কিছুই খারাপ করিনি বাপু। না, কিছু করেননি, তাই এখন কিছু করতে বলি। নাম ধামটা বলে দিলে জামাই বাবাজিকেও 2 আশীর্বাদ করে আসি, মেয়েটাকেও একবার দেখে আসি। অনেক দিন দেখিনি। আমি তোমায় সাহায্য করব না, তোমার যা ইচ্ছা হয় করো। অজ্ঞাতে আমি পাপ করেছি, সেজন্য না হয় প্রায়শ্চিত্ত করব। আমার আর ভয় কি? ভয় কিছুই নেই। তবে পাণ্ডা মহলে আজই এ কথা রাষ্ট্র হবে। তারপর যেমন করে পারি
অনুসন্ধান করে সুলোচনার জামাইয়ের কাছে যাব এবং সেখানেও এ কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর, আমি চললাম। সত্যি সে চলে যায় দেখে দয়াল তার হাত ধরিয়ে তাকে বসিয়ে মৃদু কণ্ঠে বললেন, বাপু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না। সপ্তাহখানেক পরে এসো, তখন যা হয় করব। মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে চলবে না। দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বললেন, বাপু, তুমি কি সত্যি বামুনের ছেলে? আজ্ঞে। আশ্চর্য। আচ্ছা, সপ্তাহখানেক পরেই এসো। এর মধ্যে আর আন্দোলন করো না, বুঝলে? আজ্ঞে। বলে রাখাল চলে যাওয়ার জন্য দু এক পা গিয়েই ফিরে দাঁড়িয়ে বলল, ভালো কথা, গোটা 2 টাকা ছাড়ুন তো। না না, বামুনের ছেলে হয়ে কথা দিয়েছি যখন, কথার নড়চড় হবে না। কাকপক্ষীতেও টের পাবে না যে এতদিন আপনি একটি বেশ্যাকে ঘরে রেখেছিলেন, তার সমর্থ মেয়ে সমেত। এই মুখে কুলুপ। কই দিন 2 টাকা। বাইরে মানি ব্যাগটা কোথায় যে হারালাম। বলে সে দাঁত বার করে হাসতে লাগল। দয়াল রাগে তার দিকে আর চাইতেও পারছিলেন না। নিঃশব্দে 2টা টাকা বার করে তার হাতে দিলেন। তা সে ট্যাঁকে গুঁজে রওনা দিল। সে চলে গেল, কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হয়ে বসে রইলেন। তার সারা শরীর যেন হাজার বিছের কামড়ে জ্বলে যেতে লাগল। রাখাল চলে যেতে দয়াল ঠাকুর সুলোচনার খোঁজ করলেন। বাড়ির কোথাও তাকে পাওয়া গেল না। এরপর 3 দিন কেটে গেল, কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরে হরিদয়াল নাওয়া খাওয়া ভুলে সুলোচনাকে খুঁজে চলেছেন। সে কোথাও নেই। পূজাপাঠ, তীর্থ করতে আসা যাত্রীর অনুসন্ধান সব বন্ধ রেখে তন্ন তন্ন করে সমস্ত কাশী তাকে খুঁজলেন হরিদয়াল। সুলোচনা কোথাও নেই। ঘাট আঘাট, মন্দির, গলি, টোলা সর্বত্র খুঁজেও যখন তাকে বার করতে পারলেন না, তখন ঘরে ফিরে এসে মাথা চাপড়ে বললেন, হে বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করতে গিয়ে শেষে কি পাপ সঞ্চয় করলাম! এ কি করলাম! সে কি তবে কলঙ্কের ভয়ে এই বিশ্বনাথ ধামে আত্মহত্যা করে বসলো? হে মহাদেব, পথ দেখাও, বলে দাও এখন আমি কি করব। সরজুকে চিঠি লিখব নাকি চন্দ্রনাথকে একটা তার করে দেব? না না, তাতে যে সরজুর সর্বনাশ হয়ে যাবে। হা বিশ্বনাথ! পাকা শয়তান রাখাল ভট্টাচার্য মিথ্যে বলছে না এক তিল, তার প্রমাণ সুলোচনার পালিয়ে যাওয়া। কিন্তু কোথায় গেল সে? নাকি সত্যিই সে আত্মহত্যা করে সব বিপদ থেকেই পালিয়ে গেল? হরিদয়ালের পাণ্ডাগিরির ব্যবসা কি তবে ভেসে যাবে তার সুনামের সঙ্গে? রাখাল ভট্টাচার্য কি একঘায়ে ভেঙে দেবে সরজুর স্বপ্নের খেলাঘর? নাকি তাকেই দূর দূর করে তাড়িয়ে দেবে চন্দ্রনাথ? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রনাথ। আজ শুনলেন পর্ব 1। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, চন্দ্রনাথ প্রসূন দাস, মণিশঙ্কর রূপন দাশগুপ্ত, ব্রজকিশোর সুদীপ্ত ঘোষ, হরকালী গার্গী হর চট্টোপাধ্যায়, হরিদয়াল জয় মুখার্জি, সরজু অধ্যায় সাহা, হরিবালা আলপনা শর্মা, কৈলাস সমীর চরিত, রাখাল সৌরভ চ্যাটার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।